সিংগাইর সরকারি কলেজ ব্যবস্থাপনা সম্মান তৃতীয় বর্ষ। আজ রোজ রবিবার 6/12/2020 খ্রিস্টীয় তারিখ বেলা 11টার এই সময়ে সিংগাইর সরকারি কলেজ ব্যবস্থাপনা সম্মান তৃতীয় বর্ষের বাজারজাতকরণ ব্যবস্থাপনা ক্লাস কার্যক্রম অর্থাৎ সিংগাইর সরকারি কলেজ অনলাইন ক্লাস কার্যক্রমে ব্যবস্থাপনা সম্মান তৃতীয় বর্ষের মার্কেটিং ম্যানেজমেন্ট বা বাজারজাতকরণ ব্যবস্থাপনা বিষয়ের ক্লাস কার্যক্রম। আর এই ক্লাস কার্যক্রম পরিচালনা করছি আমি মোহাম্মদ নুরুল হক, সহকারী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, সিংগাইর সরকারি কলেজ। ইতিমধ্যেই যে অনলাইন সিংগাইর সরকারি কলেজের অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালিত হচ্ছে। আজকেই প্রথম অনার্স পর্বের অনলাইন ক্লাস কার্যক্রম শুরু হচ্ছে। বিশেষ আমার বিষয়ে অর্থাৎ মার্কেটিং ম্যানেজমেন্ট বিষয়ে, মানে আমার যে ক্লাস পর্ব সেটা আজকেই প্রথম। মার্কেটিং ম্যানেজমেন্ট তৃতীয় পর্বে ব্যবস্থাপনা সম্মান বিষয়ে মার্কেটিং ম্যানেজমেন্ট এটার আলোচনা আমরা অর্ধভাবে সিলেবাস আমরা আলোচনা করব। অর্থাৎ মার্কেটিং ম্যানেজমেন্টের মোট আমি দেখেছি সিলেবাসে 8টি অধ্যায়, এর মধ্যে প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত আমি আলোচনা করব এবং পঞ্চম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত আমাদের আরেক সম্মানিত স্যার ফকুল স্যার আলোচনা ইতিমধ্যে শুরু করেছেন। তো পঞ্চম অধ্যায় আমি মার্কেটিং ম্যানেজমেন্ট বা বাজারজাতকরণ ব্যবস্থাপনা বিষয়ে প্রথম অধ্যায় থেকে আলোচনা শুরু করব। প্রথম অধ্যায় থেকে আলোচনার আমরা প্রথম যে অধ্যায় মার্কেটিং ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা সম্মান তৃতীয় বর্ষের পত্র হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট। মার্কেটিং ম্যানেজমেন্টের যে প্রথম চ্যাপ্টার বা প্রথম অধ্যায়, সেই চ্যাপ্টারের হেডিং বা শিরোনাম হচ্ছে, সেই চ্যাপ্টারের শিরোনাম হচ্ছে নতুন সহস্রাব্দে বাজারজাতকরণকে সংজ্ঞায়িত করা। নতুন সহস্রাব্দে বাজারজাতকরণকে কি করা? সংজ্ঞায়িত করা। মার্কেটিং ডিফাইন ফর দ্য 21st century. মার্কেটিং ডিফাইন ফর দ্য 21st century অর্থাৎ একবিংশ শতাব্দীতে বাজারজাতকরণকে কি করা? সংজ্ঞায়িত করা। আর একবিংশ শতাব্দীতে বাজারজাতকরণকে সংজ্ঞায়িত করা, এই যে অধ্যায় বা চ্যাপ্টার, এই চ্যাপ্টারের আলোচনার যে বিষয়, সেটা যে ডিফাইন দ্য মার্কেটিং ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে কে কাস্টমার মার্কেটস, তারপর যে কোর কনসেপ্ট অফ মার্কেটিং ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ম্যানেজমেন্ট টাস্ক, অর্থাৎ বাজারজাতকরণ ব্যবস্থাপনাকে সংজ্ঞায়িত করা। তারপর হচ্ছে বাজার বা মূল ক্রেতার যে শ্রেণী বিভাগ, টু কাস্টমার মার্কেট, মূল ক্রেতার যে মূল ক্রেতা শ্রেণী বা মূল ক্রেতা। তারপরে হচ্ছে বাজারজাতকরণ ব্যবস্থাপনার গোড়ার কথা, কোর কনসেপ্ট অফ মার্কেটিং ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট টাস্ক, বাজারজাতকরণ ব্যবস্থাপনা কার্যাবলী। তাহলে প্রথম যেটা সেটা হচ্ছে ডিফাইন দ্য মার্কেটিং ম্যানেজমেন্ট। বাজারজাতকরণ ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? আমরা ইতিমধ্যেই
তোমরা যারা ব্যবস্থাপনার তৃতীয় বর্ষে উন্নীত, তোমরা বাজারজাতকরণের ফান্ডামেন্টাল মার্কেটিং তোমাদের ছিল, প্রিন্সিপাল মার্কেটিং। সেই মার্কেটিং যে আলোচনা বা সেই মার্কেটিং সিলেবাস থেকে ইতিমধ্যে তোমরা ধারণা পেয়েছো বাজারজাতকরণ সম্পর্কিত মৌলিক ধারণা। অর্থাৎ বাজারজাতকরণ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে উৎপাদিত পণ্য উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার দিকে প্রবাহিতকরণে যে সমস্ত কার্যাবলী সম্পাদন করা হয় তাকেই বাজারজাতকরণ বলা হয়। বর্তমান প্রযুক্তির অভাবনীয় উন্নতি, প্রযুক্তির কল্যাণ সারা বিশ্বব্যাপী উৎপাদন তৎপরতা ব্যাপকভাবে দৃশ্যমান বা লক্ষণীয়। এই যে প্রযুক্তির অভাবনীয় উন্নতি এবং উৎপাদনের ক্ষেত্রে কাঁচামালের সহজলভ্যতার কারণে বর্তমানে কোনো একটি প্রতিষ্ঠানের জন্য উৎপাদন কোনো সমস্যা নয়। কেননা প্রযুক্তির কল্যাণে এবং কাঁচামালের যে সহজলভ্যতার কারণে উৎপাদন কিন্তু তেমন একটা কি নয়, সমস্যা নয়। সমস্যা হচ্ছে একটি প্রতিষ্ঠানের জন্য উৎপাদিত পণ্য কি করা, বিক্রয় করা, উৎপাদিত পণ্য বিক্রয় করা। তাই তো উৎপাদিত পণ্য বিক্রয়ের সুবিধার্থে একটি প্রতিষ্ঠান উৎপাদনের পর পণ্য বিক্রয়ের বিষয়ের পরিবর্তে, অর্থাৎ বিক্রয়ের সুবিধার্থে কোনো একটি প্রতিষ্ঠান উৎপাদনের পর পণ্য বিক্রয়ের পরিবর্তে বা বাজারজাতকরণের পরিবর্তে পূর্বেই ভোক্তাদেরকে বিশ্লেষণ করে, তাদের জন্য তাদের প্রয়োজন উপলব্ধি করে, তাদের অভাব উপলব্ধি করে, তাদেরকে জানার মাধ্যমে তাদের জন্য কি উৎপাদন করা হবে এবং তাদের অভাব উপলব্ধি করে তাদের জন্য কি উৎপাদন করা হবে এবং সেইভাবে মানে চিন্তা ভাবনা করে সেইভাবে কার্যক্রম পরিচালনা করে তাদের জন্য কি উৎপাদন করা হবে সেটা নির্ধারণ করা হয় এবং এভাবে উৎপাদন করেই যদি বাজারজাতকরণ কি করা হয়, কার্যক্রম কি করা হয়, গ্রহণ করা হয়। বর্তমানে বিক্রয়ের সুবিধার্থে বা বাজারজাতকরণের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার প্রয়োজনে উৎপাদনের পর বিক্রয়ের প্রতি গুরুত্ব না দিয়ে বা বাজারজাতকরণের প্রতি গুরুত্ব না দিয়ে উৎপাদনের পূর্বেই ক্রেতার প্রয়োজন বা ক্রেতার অভাবকে ভালোভাবে বোঝে, অর্থাৎ ক্রেতার ডেমোগ্রাফিক ফ্যাক্টরস ভালোভাবে বিশ্লেষণের মাধ্যমে যদি পণ্য উৎপাদন করা হয় এবং সেই পণ্য বাজারজাতকরণের ব্যবস্থা করা হয় তাহলে সেখানে অধিকতর ফল বাজারজাতকরণ বা বিক্রয়ে অধিকতর ফলপ্রসূতা কি করা যায়, অর্জন করা যায়। তাই তো বাজারজাতকরণের কার্যক্রম পরিচালনায় সুনির্দিষ্ট বা উদ্দেশ্য অর্জনের জন্য সুনির্দিষ্টভাবে কার্যক্রম বা সুনির্দিষ্ট বা পরিকল্পনার মাধ্যমে কি করা হয়, বাজারজাতকরণ কার্যক্রম কি করা হয়, পরিচালনা করা হয়। আর এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে, বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী অর্থাৎ ব্যবস্থাপনার মৌলিক জ্ঞানের প্রয়োগ, অর্থাৎ এই যে বিশ্লেষণ, তারপর হচ্ছে পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন এবং নিয়ন্ত্রণ, এভাবে কার্যাবলী পরিচালনার মাধ্যমেই সুনির্দিষ্টভাবে কার্যক্রম পরিচালনার মাধ্যমেই সুনির্দিষ্টভাবে লক্ষ্য কি করা যায়, অর্জন করা যায়। তাই যখন বাজারজাতকরণ কার্যক্রমে ব্যবস্থাপনার জ্ঞানের ব্যবহার ও প্রয়োগ বা প্রক্রিয়ার যে বিষয়টি, প্রাগৈহিক যে বিষয়টি, সেটাকে বলা হয় মূলত বাজারজাতকরণ ব্যবস্থাপনা। অর্থাৎ বাজারজাতকরণের ক্ষেত্রে যখন ব্যবস্থাপনার মৌলিক নীতি প্রয়োগ বা প্রক্রিয়ার ব্যবহার করা হয় তখনই সেটাকে কি বলা হয়, বাজারজাতকরণ ব্যবস্থাপনা। আর বিংশ শতাব্দীর প্রেক্ষাপটে যে আমরা ডিফাইন দ্য মার্কেটিং ম্যানেজমেন্ট, সেখানে ডিফাইন দ্য মার্কেটিং ম্যানেজমেন্ট অর্থাৎ ডিফাইন দ্য মার্কেটিং অর্থাৎ বিংশ শতাব্দীর বাজারজাতকরণকে প্রয়োগ, মানে বিংশ শতাব্দীতে বাজারজাতকরণকে সংজ্ঞায়িত করতে গেলে আমরা কিন্তু শুধুমাত্র বাজারজাতকরণের আদি কনসেপ্ট যে উৎপাদিত পণ্য উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার নিকট প্রবাহিত, উৎপাদনকারীর নিকট থেকে ভোক্তার নিকট পণ্য প্রবাহিত, আগে ভোক্তাকে কি দিতে হবে, গুরুত্ব দিতে হবে, ভোক্তার প্রয়োজন
প্রয়োজন, ভোক্তার অভাবকে ভালোভাবে কি করতে হবে, উপলব্ধি করতে হবে। ভোক্তার প্রয়োজন এবং ভোক্তার অভাবকে উপলব্ধির মাধ্যমে কিন্তু কি করতে হবে, কি উৎপাদন করতে হবে সেটা কিন্তু ভালোভাবে কি করা যায়, উপলব্ধি করা যায়। বা উৎপাদনকারীর সেটা কিসের মধ্যে আসে, ফোকাসের মধ্যে আসে। ভোক্তাকে ভালোভাবে বিশ্লেষণের মাধ্যমে সেটা কি আছে, ফোকাসের মধ্যে আসে। এবং সেই উৎপাদিত পণ্য যদি ভোক্তার প্রয়োজন এবং ভোক্তার অভাবকে উপলব্ধির মাধ্যমে উৎপাদন করা হয়, তাহলে সেটাকে ভোক্তার নিকট পৌঁছানোর জন্য যে বর্তমান ওই যে আধুনিক প্রযুক্তির কল্যাণে সেই ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যেও নবতর নবতর কি আসতেছে, মানে কি আসতেছে, কৌশল আসতেছে। তাই তো যে উৎপাদনকারীর নিকট হইতে ভোক্তার নিকট পণ্য সরবরাহ বা প্রবাহিতকরণের ক্ষেত্রে নব নব চিন্তার বা মানে পরিবর্তনশীল অবস্থার প্রেক্ষাপটে যে প্রযুক্তির কল্যাণে এবং কি বলে যে কাঁচামালের সহজলভ্যতার বিষয়ে মানে একান্ত মানে নিয়ন্ত্রণের মধ্যে থাকার পরেও অধিকতর ভোক্তার প্রয়োজনের প্রতি বা ভোক্তার অভাবের প্রতি গুরুত্ব দিয়ে যে বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনায় মৌলিক বাজারজাতকরণ মানে কার্যক্রমে যখন ব্যবস্থাপনার মৌলিক জ্ঞানের প্রয়োগ ঘটানো হয়, আর ব্যবস্থাপনার মৌলিক জ্ঞানের প্রয়োগ ঘটানোর ক্ষেত্রে সেখানে সুনির্দিষ্টভাবে ক্রেতার প্রয়োজন অভাব এগুলোকে কি করা হয়, মানে বিশ্লেষণের জন্য কি করা হয়, চেষ্টা করা হয়। বিশ্লেষণের মাধ্যমে তারপরে পরিকল্পনা প্রণয়নের পরে তারপরে আসতেছে যে বাস্তবায়ন, তারপরে আসতেছে কি নিয়ন্ত্রণ। এগুলা কিন্তু মূলত বাজারজাতকরণ কি বলে যে বাজারজাতকরণ যে কর্মসূচি বা বাজারজাতকরণ প্রচেষ্টা, বাজারজাতকরণ যে কার্যক্রম, ব্যবস্থাপনার জ্ঞান মানে বাজারজাত কার্যক্রমের ব্যবস্থাপনা জ্ঞানের প্রয়োগ ঘটানো, মানে কি বলে যে ব্যবস্থাপনার জ্ঞানের মৌলিক প্রয়োগ ঘটিয়ে যখন বাজারজাত কার্যক্রম পরিচালনা করা হয়, তখনই সেটাকে বলা হয় কি বাজারজাতকরণ ব্যবস্থাপনা। এ হচ্ছে বাজারজাতকরণ ব্যবস্থাপনা বলতে যা বোঝায়। কৃষি ক্ষেত্রে আমরা আবারও বলছি, বাজারজাতকরণ ব্যবস্থাপনা মানে সরি হ্যালো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আমি ক্লাস নিতেছি, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা আবার বলছি যে ব্যবস্থাপনার তৃতীয় বর্ষের অন্যান্য কোর্সের মতো বাজারজাতকরণ ব্যবস্থাপনা একটি কোর্স বা একটি বিষয়। এই বিষয়ে আলোচনার প্রারম্ভিক যে অধ্যায় বা চ্যাপ্টার, সেই অধ্যায় বা চ্যাপ্টারের নাম হচ্ছে কি বলে যে একবিংশ শতাব্দীতে বাজারজাতকরণকে কি করা, সংজ্ঞায়িত করা, ডিফাইন মার্কেটিং ফর দ্য 21st সেঞ্চুরি, অর্থাৎ একবিংশ শতাব্দীতে বাজারজাতকরণকে কি করা, সংজ্ঞায়িত করা। আর একবিংশ শতাব্দীতে বাজারজাতকরণের সংজ্ঞায়িত করতে গিয়ে যে এই চ্যাপ্টারের আলোচনার যে দিকগুলা, একটা হচ্ছে বাজারজাতকরণ ব্যবস্থাপনা বলতে কি বোঝায়, তারপর হচ্ছে মূল ক্রেতা বাজার, অর্থাৎ কে কাস্টমার মার্কেট, তারপরে হচ্ছে কোর কনসেপ্ট অফ মার্কেটিং ম্যানেজমেন্ট, অর্থাৎ বাজারজাতকরণ ব্যবস্থাপনার গোড়ার কথা, তারপর হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট টাস্ক, অর্থাৎ বাজারজাতকরণ ব্যবস্থাপনার কার্যাবলী। আমরা মৌলিক ফান্ডামেন্টাল মার্কেটিং এর অনেক যে আলোচনা, সেই আলোচনার সাথে সংগতি রেখেই, যেহেতু আমরা পূর্বে প্রিন্সিপাল মার্কেটিং আমরা কি বলে যে প্রিন্সিপাল মার্কেটিং আমাদের সিলেবাসে ছিল, সেই তো প্রিন্সিপাল মার্কেটিং মৌলিক মার্কেটিং সম্পর্কে আমাদের ধারণা আছে। এবং তোমরা ইতিমধ্যেই তৃতীয় বর্ষে সম্মান ব্যবস্থাপনা তৃতীয় বর্ষে উন্নীত, তোমরা এগুলা আরো সহজে তোমাদের উপলব্ধিতে আসবে। তো সেই হিসেবে আমি আবারও বলতেছি যে মূলত বাজারজাতকরণ কার্যাবলীর প্রয়োগ ঘটাতে গিয়ে যখন ব্যবস্থাপনার মৌলিক জ্ঞানের কি করা হয়, প্রয়োগ ঘটানো, ব্যবস্থাপনা মৌলিক জ্ঞানের মানে প্রয়োগ বা ব্যবহার বা প্রক্রিয়ার কি নেওয়া হয়, প্রয়োগ ঘটানো হয়, তখনই সেটা হচ্ছে কি মার্কেটিং ম্যানেজমেন্ট।
আর মার্কেটিং ম্যানেজমেন্টের এই সিলেবাসের প্রথম আলোচনার বিষয় হচ্ছে বাজারজাত ব্যবস্থাপনা বলতে কি বোঝায়। আমি আবার বলছি বাজারজাত ব্যবস্থাপনা বলতে যেটা বা বাজারজাত ব্যবস্থাপনা সম্পর্কিত ধারণা, অর্থাৎ বাজারজাতকরণ বলতে আমরা যেটা বুঝি সহজে যে উৎপাদিত পণ্য উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার কাছ দিকে কি করা, প্রবাহিত করা। আর বর্তমান সময়ে কিন্তু উৎপাদন করা কিন্তু সমস্যা না, কেননা বর্তমানে প্রযুক্তির যে অভাবনীয় উন্নতি বা প্রযুক্তির যে উৎকর্ষতা, সেই উৎকর্ষতার সাথে সাথে উৎপাদিত পণ্যের যে কাঁচামালের সহজলভ্যতা, কোনো একটা প্রতিষ্ঠানের জন্য উৎপাদন করা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে উৎপাদিত পণ্যকে কি করা, বিক্রি করা। আর উৎপাদিত পণ্যের বিক্রয় বা বাজারজাতকরণের সুবিধার্থে যে উৎপাদনের পর বিক্রয়ের প্রতি গুরুত্ব না দিয়ে উৎপাদনের পূর্বেই ভোক্তা বিশ্লেষণ বা বাজার বিশ্লেষণ, ক্রেতার প্রয়োজন নির্ধারণ এবং কি বলে যে অভাব বা চাহিদা নির্ধারণের মাধ্যমে উৎপাদন করে যদি বাজারজাত কার্যক্রম কি করা হয়, পরিচালনা করা হয়। আর এই কার্যক্রম পরিচালনা করতেই কিন্তু বাজারজাতকরণ ব্যবস্থা মূলত মৌলিক ব্যবস্থাপনা, অর্থাৎ সুনির্দিষ্টভাবে কার্যক্রম কি করা হয়, পরিচালনা করা হয়। সুনির্দিষ্টভাবে কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বাজারজাতকরণ কি করে ব্যবস্থাপনার যে মৌলিক নীতি, ব্যবস্থাপনার মৌলিক নীতির ক্ষেত্রে যে সুপরিকল্পিতভাবে বিশ্লেষণ, তারপরে পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন এবং নিয়ন্ত্রণ, এমনতর বিষয়গুলা কি করে থাকে প্রয়োগ, ব্যবস্থাপনার মৌলিক নীতিমালার এমনতর বিষয়গুলা বাজারজাতকরণের ক্ষেত্রে কি ঘটিয়ে থাকে, প্রয়োগ ঘটিয়ে থাকে, তাই না? বাজারজাতকরণ প্রক্রিয়া যেমন যে বাজারজাতকরণের সুযোগ বিশ্লেষণ, বাজারজাতকরণ কৌশল নির্ধারণ, বাজারজাতকরণ কর্মসূচির পরিকল্পনা প্রণয়ন এবং বাজারজাতকরণ প্রচেষ্টা ব্যবস্থাপনা, এইগুলা কিন্তু বাজারজাতকরণ কার্যক্রমে মৌলিক ব্যবস্থাপনার কি আছে, প্রয়োগ আছে। আর এই বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যখন মৌলিক ব্যবস্থাপনা জ্ঞানের প্রয়োগ, ব্যবহার বা প্রক্রিয়ার কি করা হয়, ব্যবহার করা হয়, তখনই তাকে কি বলা হয়, বাজারজাতকরণ ব্যবস্থাপনা। তাহলে আমরা প্রথম অধ্যায় বাজারজাত ব্যবস্থা প্রথম অধ্যায়ে প্রথম আলোচনার যে বিষয়টা সেটা আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে ডিফাইন মার্কেটিং ম্যানেজমেন্ট। তারপরে আসতেছে যেটা কে কাস্টমার মার্কেট, অর্থাৎ মূল ক্রেতা বাজার। অর্থাৎ মূল ক্রেতা বাজার বলতে একটি বিষয়টা যেটা বোঝায় সেটা হচ্ছে সহজ, অত্যন্ত সহজ। তোমরা ফান্ডামেন্টাল বা প্রিন্সিপাল মার্কেটিং তোমরা অধ্যয়ন করে আসছো, সেই হিসাবে বলছি যে মূল ক্রেতা বাজার অর্থাৎ যে উৎপাদনকারী যে প্রতিষ্ঠান সমূহ, যে যেখানে যে অবস্থায় যে পণ্য বা সেবা উৎপাদন করে, এই উৎপাদনকারী প্রতিষ্ঠানের পণ্য কত প্রকারে কি হতে পারে, বিভিন্ন পর্যায়ে যারা ক্রয় করে, বিভিন্ন পর্যায়ে যারা ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে যারা ক্রয় করে, তাদেরকে বলা হয় একটি প্রতিষ্ঠানের মূল ক্রেতা বাজার, কে কাস্টমার মার্কেট। আর একটি প্রতিষ্ঠানের পণ্য বিক্রয়ের মানে ক্রয় করতে পারে এমন শ্রেণী যতগুলা পক্ষ, যেমন মূল ক্রেতা বাজারকে যে কয়েকটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভোক্তা বাজার, একটা হচ্ছে ব্যবসা বাজার, একটা হচ্ছে বিশ্বব্যাপী বাজার, আরেকটি হচ্ছে অলাভজনক ও সরকারি বাজার। মূল ক্রেতা বাজারকে এই কয়টা শ্রেণীতে, অর্থাৎ এই চারটা শ্রেণীতে কি করা যায়, বিভক্ত করা যায়। একটি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য এই চারটা ক্যাটাগরির ক্রেতারাই কি করে থাকে, ক্রয় করে থাকে। আর এই জন্যই বিষয়টাকে বলা হচ্ছে কে কাস্টমার মার্কেট, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের মূল ক্রেতা প্রকারভেদ, কে কাস্টমার মার্কেট। এর মধ্যে প্রথম হচ্ছে মূল ক্রেতা মূল ক্রেতা বাজার, প্রথম হচ্ছে ভোক্তা বাজার। ভোক্তা বাজার বা ভোক্তা বাজারের জন্যই সকল বাজার। ভোক্তা বাজার বলতে বোঝায় এমন শ্রেণীর ক্রেতা যারা নিজেদের বা পারিবারিক প্রয়োজনের জন্য কি করে থাকে, পণ্য কি করে থাকে, ক্রয় করে থাকে, তাদেরকে বলা হয় ভোক্তা বাজার। এই শ্রেণীর ক্রেতারা কখনো ব্যবসায়িক উদ্দেশ্যে পণ্য কি করে না, ক্রয় করে না। তারা বাণিজ্যিক উদ্দেশ্যে বা ব্যবসায়িক উদ্দেশ্যে পণ্য কি করে না, ক্রয় করে না। তারা নিজেদের ব্যবহারের জন্য, অর্থাৎ পণ্যের আলটিমেট ইউজার,
সর্বশেষ ক্রেতা পণ্য থেকে যে উপযোগিতা গ্রহণ করার জন্য, যে সুবিধা গ্রহণ করার জন্য, পণ্য থেকে যে আস্বাদন নেওয়ার জন্য সর্বশেষ পর্যায়ে যারা পণ্য ক্রয় করে তাদেরকে বলা হয় ভোক্তা বাজার। এখন ভোক্তা বাজারের ক্রেতারা কোনো কোনো ক্ষেত্রে কোনো ক্রেতা তার পার্চেজিং প্র্যাকটিস বেশি থাকলে সেখানে সে হয়তো অধিকতর সচেতন থাকে, অধিকতর অভিজ্ঞ দক্ষ থাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ভোক্তা বাজারের ক্রেতারা খুব একটা কি থাকে না, অভিজ্ঞ থাকে না। কিন্তু ক্রেতাদের যে মূলত মানে সব পর্যায়ের ক্রেতারাই কিন্তু আলটিমেট ক্রেতার জন্যই বা কি বলে যে ভোক্তা বাজারের পণ্য বিক্রি করার জন্য কিন্তু যত রকমের প্রক্রিয়া বা যত রকমের যা প্রচেষ্টা সেটা সেই কার্যক্রম কি করে থাকে, পরিচালনা করে থাকে। সেজন্য ভোক্তা বাজার ক্রেতার সংখ্যা কিন্তু বেশি। আমরা ভোক্তা বাজারের বৈশিষ্ট্য আলোচনায় দেখেছি, ভোক্তা বাজার বলতে যে যারা মানে নিজেদের প্রয়োজনে মানে আলটিমেট উপযোগিতা পূরণের জন্য কি বলে যে ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, এমনতর প্রয়োজনে পণ্য কি করে থাকে, ক্রয় করে থাকে ভোক্তা বাজার। তারা কিন্তু পণ্য শেষ হওয়ার সাথে সাথেই তোমার পণ্য কি করে থাকে, ক্রয় করে থাকে, ঘন ঘন পণ্য ক্রয় করে থাকে। ক্রয় সিদ্ধান্তে তারা খুব একটা বুঝ বিচার বা মানে গতানুগতিক ধারাবাহিকতা তারা কি করে থাকে, পণ্য কি করে থাকে, ক্রয় করে থাকে। আবার কি বলে যে ভোক্তা বাজারে পণ্য বৈশিষ্ট্যের আলোকে পণ্যকে আবার কি করা যায়, ভোগ্য পণ্যের আলোকে পণ্যকে আবার বিভিন্ন শ্রেণীতে কি করা যায়, বিভক্ত করা যায়। যাও, সেটা হচ্ছে কি ভোক্তা বাজার। তারপরে হচ্ছে ব্যবসায়ী বাজার। ব্যবসায়ী বাজার বলতে যেটা বোঝায় যারা ব্যবসায়িক উদ্দেশ্যে পণ্য ক্রয় করে সেই বাজার। ব্যবসায়িক উদ্দেশ্যে পণ্য ক্রয় করে এমনতর শ্রেণীকে আবার দুইটা ভাগে বা পক্ষকে আবার করা যায়, দুইটা ভাগে ভাগ করা যায়। এর মধ্যে একটা হচ্ছে পণ্য প্রক্রিয়াজাতকরণ, আর একটা হচ্ছে পণ্য বিক্রয়। পণ্য প্রক্রিয়াজাতকরণ ক্ষেত্রে যেমন শিল্প প্রতিষ্ঠান একটি পণ্য ক্রয় করে এটাকে প্রক্রিয়াজাত করে সেটাকে আবার পরিণত পণ্যে কি দেয়, রূপ দেয়। এমনতর যেমন কোন একটি প্রতিষ্ঠান যে এই কোন একটি প্রতিষ্ঠান যেমন যে কেউ আটা ক্রয় করলো, মানে সে তার নিজের প্রয়োজনে ব্যবহারের জন্য, নিজের মানে প্রয়োজন মেটানোর জন্য। আবার কোন একটি কি বলে যে বেকারি আটা ক্রয় করলো ব্যাপক লটে, সে কি বলে বিস্কিট বা এই জাতীয় আইটেম ক্রয় করার জন্য, তাহলে সে হলো পূর্ণ প্রক্রিয়াজাতকারী কি প্রতিষ্ঠান, তাই না? যেমন লৌহ ক্রয় করলো কোনো একটি প্রতিষ্ঠান তার কি বলে যে নিজের ব্যবহারের জন্য, নিজের অবকাঠামো সৃষ্টির জন্য। কিন্তু আবার কোনো একটি প্রতিষ্ঠান লৌহ করলো, সেই লোহর মাধ্যমে অন্যান্য দণ্ড বা বিভিন্ন উপকরণ তৈরি করে সে কি করবে, বিক্রি করবে। তাহলে সেটা হচ্ছে কি প্রক্রিয়াজাতকারী। তাহলে কোনো একটি শিল্প প্রতিষ্ঠান যদি বাজার থেকে পণ্য ক্রয় করে সে প্রক্রিয়াজাতকরণ উদ্দেশ্যে পণ্য ক্রয় করে, তাহলে সে হবে শিল্প প্রতিষ্ঠান হিসাবে যে ব্যবসায়ী ক্রেতা। আবার কিছু কিছু প্রতিষ্ঠান হচ্ছে পণ্য ক্রয় করে পুনরায় কি করে বিক্রি করে, প্রক্রিয়াজাত না করে কি করে পুনরায় বিক্রি করে। যেমন বাজারে প্রচলিত যে বন্টন প্রক্রিয়ার সদস্য, অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য উৎপাদনকারীর পক্ষে যে বন্টন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে পাইকারি এবং খুচরা যারা, তারা কিন্তু পণ্য ক্রয় করে আবার কি করে বিক্রয় করে, পুনরায় কি করে বিক্রয় করে। তারাও কিন্তু শক্তিশালী ক্রেতা। দুই পক্ষেই প্রাতিষ্ঠানিক ক্রেতা। তারা কিন্তু এমন শ্রেণীর ক্রেতার কাছে মানে উৎপাদনকারী তার পণ্য বিক্রি করতে কি কি করতে হবে, অধিকতর সচেতনতা বা অধিকতর দক্ষতার সাথে বিক্রয় কার্যক্রম কি করতে হবে, পরিচালনা করতে হয়। তারা যখন ব্যবসায়িক উদ্দেশ্যে পণ্য ক্রয় করে, পূর্ব থেকে তাদের ক্রয়ের অভিজ্ঞতা, পণ্যের গুণাগুণ, মান বা প্রতিদ্বন্দ্বী পণ্যের সাথে প্রস্তাবিত পণ্যের তুলনা বা পণ্যের মূল্য, কোয়ালিটি, গুণাগুণ বা আরো এই সম্পর্কিত সমস্ত বিষয়গুলা উৎপাদনকারী মানে ব্যবসায়িক ক্রেতা হিসেবে মানে শিল্প প্রতিষ্ঠান বা পণ্য বিক্রয়কারী হিসাবে পাইকারি এবং খুচরা কারবারিরা ক্রয় সংক্রান্ত তাদের অভিজ্ঞতা বেশি। তাহলে এমনতর প্রতিষ্ঠানের নিকট পণ্য বিক্রয়ে কোম্পানিকে অধিকতর দক্ষতার সাথে তার মানে বাজারজাত কার্যক্রম কি করতে হয়, পরিচালনা করতে হয়। এ গেল ব্যবসায়িক ক্রেতা। তারপর হচ্ছে বিশ্বব্যাপী ক্রেতা। বিশ্বব্যাপী ক্রেতা বলতে বোঝায় মূলত বহির্বাণিজ্য। একটি দেশ যখন তার উৎপাদিত পণ্য বিশ্ব বাজারে বিক্রি করে, অন্য কোনো দেশে বিক্রি করে, তাহলে অন্য কোনো দেশে বিক্রি করতে গেলে অন্য একটি
বাজারে মানে কোন কোন দেশে সে বাজারে বিক্রি করে, ওই দেশে ওই দেশের বাজারে সে কিভাবে প্রবেশ করবে, তার উৎপাদিত পণ্যকে সে ওই দেশের বাজারে সে কিভাবে খাপ খাওয়াবে, এমনতর বিষয়গুলোকে তাকে কি দিতে হয়, গুরুত্ব দিতে হয়। সে যেখানে মানে একটি পণ্য যে স্থানীয় বাজার, আঞ্চলিক বাজার সীমা অতিক্রম করে যখন আন্তর্জাতিক বাজারে প্রবেশ করে, তখন ওই বাজারের যে বিশেষ করে বৈদেশিক বাণিজ্যে একটি বাজার ক্ষেত্রে যে সাংস্কৃতিক বা মানে কি বলে কালচারাল যে বিষয়ে অথবা রাজনৈতিক যে পার্থক্য থাকে, আইন কানুন সম্পর্কিত, ব্যবসা বাণিজ্যের আইন কানুন সম্পর্কিত বিষয়ে অনেক কি থাকে, পার্থক্য থাকে। তাহলে এই সমস্ত বিষয়ের সাথে অ্যাডজাস্ট করে খাপ খাইয়ে কিন্তু একটি প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক বাজারে বা বিশ্ব বাজারে কি করতে হয়, তার পণ্য কি করতে হয়, বিক্রি করতে হয়। তার মানে সামঞ্জস্যপূর্ণ যে কর্মসূচি বহির্বিশ্বের সাথে মানে সামঞ্জস্যপূর্ণ যে কর্মসূচির ক্ষেত্রে যে মানে মূল যে বিষয়গুলো, সেগুলোর মধ্যে হচ্ছে যেটা বললাম যে সাংস্কৃতিক ডিফারেন্স, একটা হলো ল অ্যান্ড অর্ডার মানে সিচুয়েশন ডিফারেন্স, আর একটা হচ্ছে যে পলিটিক্যাল ডিফারেন্স। এমন তো বিষয়গুলোর মধ্যে কি থাকে, পার্থক্য থাকে। তাই একটি প্রস্তাবিত একটি কোম্পানি বা একটা প্রতিষ্ঠানকে যদি বিশ্বব্যাপী বাজার বলতে যেটা বোঝায় বিদেশের বাজারে প্রবেশ করতে চায়, তাহলে ওই বাজারে সে কিভাবে প্রবেশ করবে এবং ওই বাজারে সে তার উৎপাদিত পণ্য কিভাবে ভুক্ত উপযোগী বা খাপ খাওয়াবে, এমনতর বিষয়গুলোকে চিন্তা ভাবনা রেখে ওই দেশের সাংস্কৃতিক কালচারাল অ্যাডজাস্টমেন্ট, ল অ্যান্ড সিচুয়েশন অর্ডার সিচুয়েশন অ্যাডজাস্টমেন্ট এবং পলিটিক্যাল সিচুয়েশন, এগুলাকে বিবেচনায় রেখেই কিন্তু তাকে বিশ্ববাজারে কি করতে হয়, পণ্য বাজারজাত করতে হয়। তারপরে যেটা সেটা হচ্ছে যে আমরা তিনটা বললাম, একটা হচ্ছে ভোক্তা বাজার, একটা হচ্ছে ব্যবসা বাজার, আর একটি হচ্ছে বিশ্বব্যাপী বাজার। লাস্টলি যেটা সেটা হচ্ছে অলাভজনক বাজার এবং অলাভজনক বাজার ও সরকারি বাজার। অলাভজনক বাজার বলতে বোঝায় যে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করে যারা মুনাফার উদ্দেশ্যে নয়, এমন তোর প্রতিষ্ঠান যারা তাদের এই কার্যক্রম পরিচালনা করে, যেমন ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জা, তারপরে দাতব্য প্রতিষ্ঠান অথবা হাসপাতাল, তারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এমনতর প্রতিষ্ঠানগুলা তাদের কি করে থাকে, বাজার মানে তাদের ক্রয় কার্যক্রম, তাদের প্রাতিষ্ঠানিক বিভিন্ন প্রয়োজনে, তাদের প্রাতিষ্ঠানিক মানে প্রয়োজনে তারা বিভিন্ন পণ্য সামগ্রী কি করে থাকে, ক্রয় করে থাকে। আর এই ক্রয় কার্যক্রম করতে গিয়ে তাদের মানে তারা কি করে থাকে, এই অন্য প্রতিষ্ঠান থেকে পণ্য কি করে থাকে, কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠান কিন্তু মুনাফার উদ্দেশ্যে তাদের ক্রয় কার্যক্রম বা তাদের মূলত প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য কি করে থাকে না, পরিচালনা করে থাকে না। তাহলে এমন শ্রেণীর ক্রেতারাও কিন্তু একটি প্রতিষ্ঠানের, ব্যবসায়ী প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের কি হতে পারে, ক্রেতা হতে পারে। তাদের নিকটও কি করা যায়, পণ্য বিক্রয়ের ক্ষেত্র কি করা যায়, রচনা করা যায়। আবার সরকারি প্রতিষ্ঠান যদিও অলাভজনক এবং সরকারি প্রতিষ্ঠান, একটি সরকারও কিন্তু একটি জনগোষ্ঠীর মঙ্গলের জন্য, জনগোষ্ঠীর কল্যাণের জন্য তার কি আছে, সরকারের বিভিন্ন অর্গানে একটি দেশের যে সমস্ত কার্যক্রম পরিচালিত হয়, তাহলে ওই সমস্ত প্রতিষ্ঠান বা অর্গান তাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে তাদেরকেও কি করতে হয়, কার্যক্রম দরপত্রের মাধ্যমে তাদের কি করতে হয়, কার্যক্রম কি করতে পরিচালনা করতে হয়। তারাও কিন্তু বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে, তারাও ব্যাপকভাবে কি করে থাকে, পণ্য কি করে থাকে, ক্রয় করে থাকে। তাহলে এমন ভাবে ক্রয় কার্য করতে গিয়ে, এমন ভাবে ক্রয় কার্য করে মানে পণ্য ক্রয় করতে হয়, তাহলে তাদের নিকটও সংশ্লিষ্ট প্রস্তাবিত প্রতিষ্ঠান তাদের নিকটও কি করতে পারে, পণ্য কি করতে পারে, বিক্রি করতে পারে। তাহলে যতগুলা পক্ষ কোন উৎপাদনকারীর পণ্য ক্রয় করে, তাদেরকেই বলা হচ্ছে এই ক্রেতা বাজার, মূল ক্রেতা বাজার। আর এই মূল ক্রেতা বাজারের যে শ্রেণী আমরা আলোচনা করলাম, মূল ক্রেতা বাজারের যে চারটা শ্রেণী, সেটা হচ্ছে ভোক্তা বাজার, ব্যবসায়ী বাজার, বিশ্বব্যাপী বাজার এবং অলাভজনক বাজার ও সরকারি বাজার। এবং আমরা আজকে বাজারজাতকরণ ব্যবস্থাপনার আলোচনার প্রথম অধ্যায় আলোচনার যে টপিক সমূহ আছে, আমরা সেই টপিক সমূহ বললাম। এর মধ্যে আজকে আলোচনা আমরা অন্য টপিকে গেলে কোন একটা টপিক পুরো পরিপূর্ণভাবে আলোচনা শেষ করা যাবে না, তাই সিলেবাসের প্রথম আলোচনার দুইটা দিক আমরা আলোচনা করলাম। একটা হচ্ছে ডিফাইন মার্কেটিং ম্যানেজমেন্ট, অর্থাৎ বাজারজাতকরণ সংজ্ঞায়িত করা, অর্থাৎ বাজারজাতকরণ ধারণা,
বা বাজারজাতকরণ বলতে কি বোঝায়। দ্বিতীয়ত মূল ক্রেতা বাজার সম্পর্কিত বিষয়, এই দুইটা বিষয় আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা কোর কনসেপ্ট অফ মার্কেটিং ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে যে মার্কেটিং ম্যানেজমেন্ট টাস্ক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মূল বই থেকে সংশ্লিষ্ট যে লেখক, বিভিন্ন লেখকের বই আছে বাজারজাত ব্যবস্থাপনার উপর, অর্থাৎ তোমরা যারা ব্যবস্থাপনার সম্মান তৃতীয় পর্বে বা থার্ড ইয়ারে আছো, সেই হিসাবে তোমাদের কোর্সের সাথে রিলেটেড মার্কেটিং ম্যানেজমেন্ট সম্পর্কিত মূল বই সংগ্রহ করে তোমরা আলোচনার সাথে অ্যাডজাস্ট করে এবং সিলেবাস দেখে সেভাবে যা কিছু আলোচনা হলো তোমরা মূল বইয়ের সাথে কি বলে যে ধারণা মানে অ্যাডজাস্ট করবে এবং ধারণা আরো সমৃদ্ধ হবে, এই আশাবাদ ব্যক্ত রেখেই আজকের এই কি বলে রবিবারের বেলা 11টার সেশনে ব্যবস্থাপনা তৃতীয় পর্ব বা ব্যবস্থাপনা তৃতীয় বর্ষের বাজারজাত ব্যবস্থাপনা ক্লাস সেশন এই আলোচনার মধ্যে আমরা শেষ করলাম। সবাইকে